তো আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্রাজিল ভার্সেস কোস্টারিকার ম্যাচ কোপা আমেরিকাতে। তো ব্রাজিল নিজের প্রথম ম্যাচটা খেলে ফেললো, আর কিভাবে তারা খেললো আগে আপনাদের দেখায় যে এই ব্রাজিল টিমটার প্রথম একাদশ একবার দেখে নিন। আচ্ছা, দেখার পরে আপনারা কি বুঝলেন? দেখে কি মনে হলো কোনো ব্রাজিল টিম খেলছে? সত্যি বলতে ব্রাজিলের কোনো কট্টর সমর্থকও আজকে ব্রাজিলের খেলা দেখে তারা পছন্দ করবে না এই খেলা, কারণ ব্রাজিলের মতন খেলেনি। কোপা আমেরিকা শুরুর আগে কিন্তু আমরা রোনাল্ডিনো গাউসোর একটা মন্তব্য দেখেছিলাম, যেখানে অনেক ক্রিটিসাইজও হয়েছিল, বাট আসলে যে সে কি বলতে চাইছে সেটা আজকের খেলা থেকে পরিষ্কার। ব্রাজিল আজকে 76% বেশি বল পজিশন নিয়ে খেলেছে, সেখানে ব্রাজিল নিজেদের মধ্যে পাস কমপ্লিট করেছে 650-এরও বেশি। 19টা শট মেরেছে তারা, 19টা, বাট শট অন টার্গেট মাত্র 3টে। এইটা যদি কোনো টিমের বড় টিমের খেলা হয় তাহলে বুঝতে হবে যে অপোনেন্ট টিমও কি প্ল্যানে নেমেছিল। কোস্টারিকাও আজকে বেটার ফুটবল খেলেছে একটা বড় টিমের বিরুদ্ধে, সেটা মানতেই হবে। যতই, কারণ একটা যখনই করে ছোট টিম খেলবে তুলনামূলক বড় টিমের থেকে, তারা এরকমই ফুটবল খেলবে, তারা চাইবে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলতে। সেক্ষেত্রে কিন্তু ব্রাজিলের সমস্যা, তাকে গোল করতে হবে। তারা যদি শুধু অ্যাটাক করে যায়, উল্টো পাল্টা শট নিয়ে যায়, সেখানে কিন্তু প্রবলেম ফেস করেছে, সেটাই হয়েছে। আচ্ছা, এবার যদি প্লেয়ারদের পারফরমেন্সের কথা বলি, ভিনিসিয়াস জুনিয়র রিয়াল মাদ্রিদের হয়ে সে একটা লিজেন্ডে পরিণত হচ্ছে, বাট ব্রাজিলের হয়ে সে কি করছে? সব থেকে খারাপ ফুটবলটা যে ব্রাজিলের হয়ে খেলেছে ভিনিসিয়াস জুনিয়র। রড্রিগো তুলনামূলক কিছুটা বেটার ফুটবল খেলেছে, বাট নো ডাউট ভিনিসিয়াস জুনিয়রকে কিন্তু ইমপ্রুভ করতেই হবে। আর যে প্লেয়ার আপনারা দেখুন, প্রত্যেক কটা প্লেয়ার কিন্তু নিজেদের ক্লাবেরও প্রথম একাদশে স্থান পায় না, তারা ব্রাজিলের টিমে খেলছে। আচ্ছা, রাফিনিয়া একদমই অফ লেগেছে, টোটালি বাজে খেলেছে আজকের ম্যাচে। সে তুলনায় কিন্তু অনেকটা বেটার খেলেছে রড্রিগো। আগেও বলেছি রড্রিগো নিজের সেরাটা দিয়েছে। আর লুকাস পাকুয়েতাও চেষ্টা করেছে, বাট অ্যাটাকিং মিডফিল্ডারে ওই জায়গাটা নেইমারের জায়গা, ওই জায়গাটা কিন্তু পাকুয়েতা সেরকম এফেক্ট করতে পারেনি। আর কোস্টারিকা বেটার ফুটবল খেলেছে, কোপা আমেরিকাও জমে উঠেছে। কোপা আমেরিকায় কিন্তু আর্জেন্টিনাও প্রথম ম্যাচটা জিতেছে, বাট ব্রাজিল কিন্তু জিততে পারেনি। সেখানে ব্রাজিলকে কোথায় কোথায় কি ওয়ার্ক করতে হবে সেটা কিন্তু দেখতে হবে। ব্রাজিল কিন্তু অবশ্যই ফাইনাল খেলার টিম, সেখানে ব্রাজিলকে নিজেদের মধ্যে কি সমস্যা হচ্ছে সেটা মেটাতে হবে। আচ্ছা, কোপা আমেরিকার একটা ম্যাচ গেল, এবারে আসি কালকের ইউরোর ম্যাচ, ইতালি ভার্সেস ক্রোয়েশিয়া। দুটো টিমের জন্যই খুব একটা ইম্পর্টেন্ট ম্যাচ ছিল। ক্রোয়েশিয়ার জন্য আরও বেশি ছিল, কারণ ক্রোয়েশিয়াকে কোয়ালিফাই করতে গেলে রাউন্ড অফ 16-এ এই ম্যাচটা কিন্তু জিততেই হতো। তো ক্রোয়েশিয়া কি ফরমেশনে নেমেছিল, ইতালি কি ফরমেশনে নেমেছিল? ক্রোয়েশিয়া কিন্তু যেটা তাদের মিডফিল্ড, ব্রোজোভিচ, মডরিচ আর হচ্ছে আমাদের কোভাসিচ, সেইটার ভরসাতেই নেমেছিল। বাট সমস্যা এটাই হচ্ছিল, মিডফিল্ডের ফলে ক্রোয়েশিয়া অ্যাটাক তো করছিল, নিজেদের মধ্যে পাস তো বেশি খেলছিল, বাট ইতালি যখন কাউন্টার অ্যাটাকিং ফুটবল যেটা খেলে তখন যেটা খেলছিল, ক্রোয়েশিয়া কিন্তু নিজেদের পুরো ম্যান কিন্তু নিচে নামাতে পারছিল না, কারণ বয়সটা অনেকটাই বেশি। তো সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেমে ক্রোয়েশিয়া পড়েছিল। ফার্স্ট হাফ যদি দেখা যায়, ফার্স্ট হাফে ক্রোয়েশিয়া হয়তো বেশি পাস খেলেছে, বেশি পজিশন রেখেছে, বাট ইতালি 5টা সুযোগ পেয়েছে, তার মধ্যে একটা যে সুযোগ পেয়েছিল বাস্তানি, যে গোলটায় হেডে মারার চেষ্টা করেছিল, গোলকিপারের অনবদ্য, কিন্তু প্রথমেই কিন্তু গোলটা কিন্তু হলো না। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো ইতালির এটা মিস। সব থেকে বড় সুযোগ ছিল ফার্স্ট হাফের ম্যাচে, বাট সেকেন্ড হাফে যে আমরা যে ফুটবলটা দেখেছি, যে ফুটবলটা উপহার দিয়েছে দুটো টিম, বলতে বাধ্য হচ্ছি ইউরো কাপে যে একটা ম্যাচ হচ্ছে এক্স বার্কারে, কোন ম্যাচটাকে বেটার বলবো, এই ম্যাচটা আমার বেটার লাগলো, যেন সিনেমা হচ্ছে। কি কে স্ক্রিপ্ট লিখেছে ইউরো কাপের, একটা মানে সেকেন্ড হাফে আপনি চোখ বন্ধ করতে পারবেন না। প্রথমেই কিন্তু ক্রোয়েশিয়া পেনাল্টি পেয়েছিল, ডোনারুমা, আবার সেই ডোনারুমা পরিত্রাতার ভূমিকায় সেভ করে দেয় মডরিচের সেভ। কিন্তু মডরিচ বড় প্লেয়ার, পেনাল্টি সেভ করার পরেও তার ঠিক 1 মিনিট পরে মডরিচ কিন্তু গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দেয়। গোল করার পর মনে হয়েছিল ক্রোয়েশিয়া হয়তো যাচ্ছে রাউন্ড অফ 16-এ, নিঃসন্দেহে ইতালির পক্ষে চাপ হয়ে গেল। বাট ইতালি কেন তারা 4বারের বিশ্ব চ্যাম্পিয়ন, কেন তারা 2020 ইউরো চ্যাম্পিয়ন, আবার তারা প্রমাণ করলো। 98 মিনিটে গোল করলো ইতালির প্লেয়ার, সেই প্লেয়ারটা জাকাগনি, যে নিজে সেরা গোলটা করে দিয়ে চলে গেল ইতালির হয়ে। এবং আমরা দেখতে পেলাম যে 1-1 গোলে ড্র হলো, আর ইতালি কিন্তু রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করে গেল। তো আমরা কিন্তু ক্রোয়েশিয়ার হয়ে মডরিচের শেষ ম্যাচটা হয়তো দেখে ফেললাম, কারণ ক্রোয়েশিয়ার কিন্তু
টাফ হয়ে গেল যে কিভাবে তারা কোয়ালিফাই করবে, অন্যান্য ম্যাচের উপরে তাকিয়ে থাকতে হবে। তো মডরিচ একটা আমার কাছে লেজেন্ড, সে আজকের ম্যাচেও নিজের সেরাটা দিয়েছে নিজের দেশকে যাতে রাউন্ড অফ 16-এ কোয়ালিফাই করাতে পারে। তো সেক্ষেত্রে ক্রোয়েশিয়ার কোচকে কিন্তু কিছুটা বেটার প্ল্যান নামতে হতো। ইতালি যেভাবে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে, ফার্স্ট হাফ যেভাবে ডমিনেটিং ফুটবল খেলেছে, ক্রোয়েশিয়াকে কিন্তু প্ল্যানটা চেঞ্জ করতে হতো। বাট ডোনারুমা আবারও পরিত্রাতার ভূমিকায়, ডোনারুমা কিন্তু আমার কাছে ইতালির সব থেকে বড় প্লেয়ার এইবারে। ডোনারুমা না থাকলে ইতালি হয়তো গ্রুপ পর্ব থেকেই ফুটে যেত, এটা বাস্তব। তো যাই হোক, স্পেনও কিন্তু কালকে আলবেনিয়াকে 1-0 গোলে হারিয়ে দিয়েছে। স্পেন কমপ্লিটলি ডমিনেটিং ফুটবল খেলছে। স্পেনের খেলায় কিন্তু ভাবাচ্ছে সেই 2008 এবং 12 ইউরো যেভাবে তারা ডমিনেটিং ফুটবল খেলেছিল। কালকে স্পেনের রিজার্ভ টিম নেমেছিল, বাট তুলনামূলক কালকে আরও বেটার ফুটবল খেলেছে, কারণ স্পেনের প্রত্যেক কটা প্লেয়ারই এক সে বাড়কার এক। তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, আপনাদের স্পেনের খেলা কেমন লাগলো জানাবেন, আপনাদের ইতালি ক্রোয়েশিয়ার খেলা কেমন লাগলো জানাবেন, এবং আপনারা এটাও জানাবেন যে আজকে ব্রাজিল কি ফুটবলটা খেললো। নেইমারের অভাব কি সত্যি বোঝা যাচ্ছে? হয়তো পরবর্তীকালে আরও বোঝা যাবে। আমরা হয়তো ব্রাজিলকে আরও বেটার চাই, বেটারভাবে ব্রাজিল এগিয়ে আসুক, আমরা সবাই চাই সেই সাম্বা ফুটবল আমরা দেখতে চাই। তো ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানে কিন্তু ফুটবলের ব্যাপারে, ক্রিকেটের ব্যাপারে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ হয়, কোন কোচ কোথায় কাকে মাত দিচ্ছে কোন জায়গাটায় সেটাও আলোচনা হয় ডিটেলে। তো এরকম ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।